ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও প্রিপজিশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো এখানে আউট অফ অর্থ হচ্ছে যে কোনো কিছুর ভেতর থেকে বের হওয়া, অর্থাৎ কোনো কিছুর ভেতর থেকে বের হওয়ার গতি বোঝাতে সেখানে প্রিপজিশন আউট অফ ব্যবহার করা হয়। কিভাবে দেখো, দি র্যাবিট ইজ পপিং আউট অফ দি র্যাট, অর্থাৎ বলা হচ্ছে যে খরগোশটি মাদুরের ভেতর থেকে বের হচ্ছে। খরগোশটি মাদুরের ভেতর থেকে বের হচ্ছে, তার মানে কি এই র্যাট বা মাদুরের ভেতর থেকে কিন্তু একটা বের হওয়ার গতিকে বোঝানো হচ্ছে, যার ফলে এখানে আউট অফ বসছে। এরপরে আমরা দেখি করিম কেম আউট অফ দি হাউস, করিম বাড়ি থেকে বের হলো। করিম কেম আউট অফ দি হাউস, করিম বাড়ির ভেতর থেকে আসলো। এখানে কিন্তু বাড়ি থেকে একটা গতিকে বোঝানো হচ্ছে, বাড়ির ভেতর থেকে বের হওয়ার গতি বোঝানো হচ্ছে, জন্য এখানে আউট অফ ইউজ করা হয়েছে। এরপরে চলে আসো আমরা যে অফ মানে থেকে বা সামান্য দূরে। যেমন দেখো, দি ক্যাট জাম্পড অফ দি বক্স, অর্থাৎ বিড়ালটি বাক্সটি থেকে লাফ দিল। কোনো কিছুর উপর থেকে বিচ্ছিন্ন হওয়ার গতিকে বোঝাতে অফ প্রিপজিশন ব্যবহার করা হয়। কোনো কিছু থেকে যখন বিচ্ছিন্ন বা থেকে বা কিছুটা দূরে এরকম সেন্সের ক্ষেত্রে আমরা প্রিপজিশন অফ ব্যবহার করে থাকি। দে আর গেটিং অফ দি ট্রেন, তারা ট্রেন থেকে নামছে, তার মানে ট্রেন থেকে কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে। অর্থাৎ কোনো কিছু থেকে যখন বিচ্ছিন্ন হওয়ার গতি বোঝায় সেই স্থানে আমরা প্রিপজিশন অফ ব্যবহার করে থাকি। ঠিক এটি লেখা আছে যে কোনো কিছুর উপর থেকে বিচ্ছিন্ন হওয়ার গতি বোঝাতে প্রিপজিশন অফ বসে। এরপরে দেখো ফ্রম একটা খুবই পরিচিত একটা প্রিপজিশন। তো ফ্রম শব্দের অর্থ তোমরা অনেক ছোটবেলা থেকে জেনে আসছো যে ফ্রম শব্দের অর্থ থেকে। তো কিভাবে দেখো, দি ম্যান র্যান অ্যাওয়ে ফ্রম দি জেইল, অর্থাৎ লোকটি জেল থেকে পালালো। তার মানে কোনো কিছু থেকে বোঝায়, যখন কোনো কিছু থেকে বোঝায়, কোনো স্থান হতে গতি বোঝায় বা কোনো স্থান থেকে গতি বোঝালে সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করে থাকি। সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, প্রিপজিশনের 1 এবং 2 নম্বর ক্লাস যদি পেতে চাও তাহলে আই বাটনে ক্লিক করতে পারো। এছাড়াও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে আমরা আলোচনা করব এগেনস্ট বা বাকি প্রিপজিশনগুলো নিয়ে। দেখো এখানে এগেনস্ট শব্দের অর্থ হচ্ছে যে বিরুদ্ধে, অর্থাৎ কোনো কিছু প্রতিকূলে বা বিপরীত বা বিরুদ্ধে এরকম টাইপের যখন সেন্সকে প্রকাশ করা হয় তখন আমরা প্রিপজিশন এগেনস্ট ব্যবহার করতে পারি। এছাড়াও এগেনস্ট শব্দের এমনি মিনিং হচ্ছে বিরুদ্ধে। কিভাবে দেখো, আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। দেখো যে দি টু কার্স ড্যাশড এগেনস্ট ইচ আদার, দুইটি গাড়ি পরস্পরের দিকে আঘাত করলো। দুইটি গাড়ি পরস্পরের দিকে আঘাত করলো, তার মানে এখানে কিন্তু একটি সংঘর্ষ বা একটি বিরুদ্ধ টাইপের সেন্সকে প্রকাশ করছে যে দুইটি গাড়ি ড্যাশড বা আঘাত করলো ইচ আদার, পরস্পরকে। এই ইচ আদার, দুইটি গাড়ি একে অপরকে কিন্তু একটা সংঘর্ষ করলো, এই কারণেই এখানে এগেনস্ট বসানো হয়েছে। এর পরের এক্সাম্পল দেখো যে দি কার ড্যাশড এগেনস্ট এ ট্রি, গাড়িটি গাছের দিকে আঘাত করলো বা গাছের সাথে আঘাত করলো। অর্থাৎ গাছের সাথে আঘাত করলো বলতে কিন্তু এখানে গাছ নামক একটি স্থির বস্তুর সঙ্গে আঘাত করলো। তো এখানে আমরা একটা বিষয় পেলাম যে চলমান কোনো বস্তু বা চলমান কোনো জিনিস যদি স্থির কোনো জিনিসকে আঘাত করে সেক্ষেত্রেও আমরা এগেনস্ট প্রিপজিশন ব্যবহার করতে পারি। এছাড়া দেখো এখানে যে স্থির জিনিসের সাথে গতিশীল কোনো জিনিসের ধাক্কা লাগা বোঝাতে, স্থির কোনো জিনিস স্থির অবস্থায় আছে, তার সঙ্গে যদি গতিশীল কোনো জিনিসের ধাক্কা লাগা বোঝায়, এরূপ ক্ষেত্রেও আমরা এগেনস্ট ব্যবহার করতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা বাতাস, স্রোত ইত্যাদি প্রতিকূলে বা বিরুদ্ধে এরকম টাইপের সেন্সের ক্ষেত্রেও আমরা এগেনস্ট ব্যবহার করতে পারি। এরপরে চলে আসো বিহাইন্ড। খুবই সিম্পল, বিহাইন্ড কথাটার অর্থ হচ্ছে পেছনে। যেমন দেখো, দি পুলিশম্যান র্যান বিহাইন্ড দি ক্রিমিনাল, পুলিশ লোকটি ক্রিমিনালের পেছনে দৌড়ালো। দি পুলিশম্যান, পুলিশ লোকটি দৌড়ালো দি ক্রিমিনালের পেছনে, তার মানে ক্রিমিনালের পেছনে, কোনো কিছুর পেছনে থাকা বোঝাতে বিহাইন্ড ইউজ করা হয়। এরপরে দেখো অন একদমই সিম্পল। অন মানে কোনো স্থির বস্তুর উপরে টাচ করে আছে বা লেগে আছে বা উপরে আছে, সেরূপ ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি।
কিভাবে দেখো, দি বল ইজ অন দি টেবল, বলটা টেবিলের উপরে, এখানে টেবিলের উপরে জিনিসটি স্থির অবস্থায় আছে। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি তোমরা বুঝতে পেরে। দেখো আরও বেশ কিছু প্রিপোজিশন, যেমন বিলো, বিলো অর্থ কিছুটা নিচে, কোনো কিছুর নিচে যদি থাকে তখন তার সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন বিলো বসাতে পারি। যেমন দেখো, রাইট ইউর নেম বিলো দি লাইন, অর্থাৎ তোমার নাম লেখো লাইনের নিচে। কোনো কিছু অন্য কোনো কিছুর নিচে অবস্থিত, কোনো কিছু যখন অন্য কোনো কিছুর নিচে অবস্থিত বা কিছুটা নিচে অবস্থিত বোঝায়, সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল, রাইট ইউর নেম বিলো দি লাইন, তোমার নাম লাইনের নিচে লেখো। অনুরূপভাবে দেখো ইন, খুবই পরিচিত একটি, ইন মানে মধ্যে, ইনের আরও কিছু ইউজ আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো এখানে দেখো ইন অর্থ স্বাভাবিকভাবে মধ্যে, কোনো কিছুর ভেতরে থাকা বোঝাতে বা কোনো স্থানের আগেও কিন্তু ইন বসে। কিভাবে দেখো, যে দেয়ার ওয়াজ হট ওয়াটার ইন দি ফ্লাক্স, এখানে বলা হচ্ছে ফ্লাক্সের ভেতরে গরম পানি আছে, ফ্লাক্সের ভেতরে গরম পানি আছে। এই বাক্যে ইন দ্বারা কিন্তু ফ্লাক্সের ভেতরে একটা স্থানকে বোঝানো হচ্ছে, মানে ভেতরে বোঝানো হচ্ছে, যার ফলে ইন বসানো হয়েছে। অনুরূপভাবে দেখো যে হি লিভ ইন ঢাকা, সে ঢাকায় থাকে, এখানে ইন ঢাকা মানে ঢাকায়, ঢাকায় বলতে ঢাকার মধ্যে, তার মানে আমরা এটা নর্মালি বুঝতে পারছি যে কোনো কিছুর ভেতরে বা কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে বা অবস্থান বোঝাতে, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এবার দেখো অ্যামং, আমরা গত ক্লাসে বিটুইন পড়েছিলাম, তো যদি না বুঝে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেখান থেকে দেখে নাও। দেখো অ্যামং অর্থ দুইয়ের অধিক, বিটুইনটা আমরা বসিয়েছিলাম কোনো কিছু দুইয়ের মধ্যে বোঝাতে। যেমন ডিভাইড দি ম্যাঙ্গো বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে আমটি ভাগ করে দাও। এখানে কিন্তু বিটুইন টু ব্রাদার্স মানে দুইজনের মধ্যে বন্টন করা বোঝাতে, কিন্তু অনুরূপভাবে এখানে আমরা অ্যামং দিয়েছি। অ্যামং দ্বারা দুইজনের বেশি, যখন দুইয়ের অধিককে বোঝানো হবে তখন আমরা প্রিপোজিশন অ্যামং ব্যবহার করব। কিভাবে, দ্য হাউস ইজ হিডেন অ্যামং ট্রিস, দ্য হাউস ইজ হিডেন অ্যামং ট্রিস, অর্থাৎ গাছগুলোর মধ্যে বাড়িটি লুকানো, বাড়িটি গাছগুলোর মধ্যে লুকানো। এখানে কিন্তু দুইটি গাছকে বোঝানো হয়নি বা একটি গাছকে বোঝানো হয়নি, দুইয়ের অধিককে বোঝানো হয়েছে। যখন দুইয়ের অধিক বোঝানো হয় তখন সেক্ষেত্রে আমরা বিটুইন না বসিয়ে তার পূর্বে আমরা প্রিপোজিশন অ্যামং বসাতে পারি, সেজন্য এখানে দেখো অ্যামং বসানো হয়েছে। আবার দেখো বাই, বায়ও খুব পরিচিত একটা প্রিপোজিশন, তবে আমরা বাইয়ের আরও কিছু এক্সাম্পল দেখব যেগুলো সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আমরা শুধু নর্মালি দেখব যে হি ওয়াকড বাই মি উইদাউট টকিং, সে আমার সাথে সে কোনো কথা না বলে আমার পাশ দিয়ে হেঁটে গেল, সে হেঁটে গেল আমার পাশ দিয়ে কোনো কথা না বলে। তার মানে কোনো কিছুর পাশে বা কাছে থাকা বোঝাতে প্রিপোজিশন বাই ব্যবহার করা হয়, এখানে দেখো তাই বসানো হয়েছে। আবার দি পোস্ট অফিস ইজ বাই দি স্কুল, পোস্ট অফিসটা স্কুলের পাশে অবস্থিত, পোস্ট অফিসটি স্কুলের পাশে একটি অবস্থানকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে প্রিপোজিশন বাই বসানো হয়েছে। তো আমরা বলতে পারি কোনো কিছুর পাশে বা খুব কাছে, কোনো কিছুর পাশে বা খুব কাছে বোঝাতে বাই ইউজ করা হয়। তো দেখো আরও বেশ কিছু প্রিপোজিশন, এখানে দেখো বিসাইড বা নেক্সট টু, বিসাইড বা নেক্সট টু তুমি দুটি যে কোনো একটি ইউজ করতে পারো, সেক্ষেত্রে অর্থ হয় হচ্ছে খুব নিকটে বা একদম কাছাকাছি। কোনো কিছু যখন একদম কাছাকাছি থাকে বা খুবই কাছাকাছি থাকে বা তখন সেক্ষেত্রে তুমি বিসাইড বা নেক্সট টু বসাতে পারো। কিভাবে, দেখো দি ম্যান ইজ স্ট্যান্ডিং বিসাইড, অথবা তুমি দিতে পারো নেক্সট টু দি বয়, অর্থাৎ লোকটি বালকটির খুব নিকটে বা পাশে দাঁড়িয়ে আছে, লোকটি বালকটির খুব নিকটে বা পাশে দাঁড়িয়ে আছে। তার মানে এখানে দেখো দি বয়ের পূর্বে তুমি বিসাইড অথবা নেক্সট টু বসাতে পারো, কারণ খুব নিকটে যখন বোঝায় বা একদম কাছাকাছি যখন বোঝায় সেক্ষেত্রে তুমি নেক্সট টু অথবা বিসাইড যে কোনো একটা ইউজ করতে পারো। এরপর দেখো নিয়ার অথবা ক্লোজ টু, এটি শব্দের অর্থ নিকট, নিয়ার অথবা ক্লোজ টু অথবা অ্যাডজাসেন্ট টু, এগুলোও নিকটে, কোনো কিছুর নিকটে বা পাশে থাকা বোঝাতে তুমি এই প্রিপোজিশনগুলো ইউজ করতে পারো। কিভাবে, দেখো দ্য ট্রি ইজ ক্লোজ টু আওয়ার হাউস, গাছটি আমাদের বাড়ির নিকটে, গাছটি আমাদের বাড়ির নিকটে। তো আমাদের বাড়ির নিকটে গাছটি, তার মানে নিকটে বোঝাতে তুমি ক্লোজ টু ব্যবহার করতে পারো। আবার এখানে তুমি অ্যাডজাসেন্ট
অ্যাডজাসেন্ট টু বসাতে পারো, অথবা তুমি এখানে নেয়ারও বসাতে পারো, তোমার যেটা ইচ্ছা যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। দেয়ার হাউস ইজ নেয়ার অথবা অ্যাডজাসেন্ট টু আওয়ার হাউস, তাদের বাড়িটা আমাদের বাড়ির নিকটে বা কাছাকাছি অবস্থিত। এক্ষেত্রেও দেখো তুমি নিয়ার অথবা অ্যাডজাসেন্ট অথবা ক্লোজ টু এই প্রিপোজিশনগুলো বুঝতে পারো। তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। প্রিপোজিশনটা একটু বড়, এটা শিখতে গেলে তুমি অভ্যাসে পরিণত করো, মানে অর্থ বুঝে বুঝে শেখার চেষ্টা করো এবং প্রচুর প্র্যাকটিস করো, দেখবা একসময় তোমার নিকটে সহজ হয়ে যাবে। তো এই তো, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই।